আমি তখন সবে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছি। আমার আব্বা আমাকে ডেকে বললেন, "কি রে, পরীক্ষা তো শেষ করলি, এখন তোর প্ল্যান কি? কোথা থেকে একটা বেরিয়ে আয়।" আমি বললাম কি যে আর কোথায় যাব। আব্বা তখন আমাকে বললেন, "আমাদের গ্রামের বাড়িতেও অনেক বছর হলো যাওয়া হয় না। তুই তো গ্রামে একদমই যাস না। তোর দাদি তোকে যেতে বলেছে, আর আমারও যাওয়া হয় না। বাড়িতে তো চাচারা আছে, ফুফুরা আছে, তোর ফুফুদের বাড়ি তো ওইখান থেকে খুব কাছেই। বাড়িতে না গেলে বাড়ি চিনবি কিভাবে বল?" আমি তখন আব্বাকে বললাম যে, "আব্বা, আমি বাড়িতে যাব না। গ্রাম আমার ভালো লাগে না। আর গ্রামে কি আছে? আমি শহরে বড় হয়েছি, শহরই আমার ভালো লাগে।" এই কথা বলতেই আব্বা বলল, "বুঝবি, একদিন বুঝবি, যখন গ্রামে যাওয়ার জন্য কান্নাকাটি করবি। গ্রামই মানুষের সব। আমরা একসময় গ্রামে বড় হয়েছি, এখন আর শহরে ভালো লাগে না। মনে হয় গ্রামে ফিরে যাই। সেই সময় আসলে বুঝবি।" আমি আব্বাকে বললাম, আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আমি যাব না। তুমি যা বলার বলো, আমি যাব না বাড়িতে। বাড়িতে আমার ভালো লাগে না। আর বাড়িতে কেউ নেই। আমাদের বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দাদি তো থাকে চাচাদের কাছে।" আব্বা তখন বলল, "না না, তোর দাদির নিজের ঘর আছে। আর তুই যদি তোর দাদির কাছে থাকতে চাস তাহলে সেখানে থাকতে পারিস। আর না হলে আমাদের তো ঘর খালি আছে, তুই সেখানে গিয়ে থাকবি, এত সমস্যা কিসের?" আমি তখন বললাম, "না আব্বা, আমি যাব না।" তারপর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। সন্ধ্যার দিকে আমার বন্ধু সাদাতের সঙ্গে দেখা হলো। সাদাত বলল, "আমাদের তো পরীক্ষা শেষ হয়ে গেল, এখন কি করবি? তোদের প্ল্যানিং কি?" সাদাত আমাকে এই কথা বলতেই আমি বললাম, "আমার আব্বা আমাকে গ্রামে যাওয়ার জন্য বলতেছে। বলতেছে যে গ্রামে নাকি ছোটবেলায় ছাড়া আর কখনো যাই নাই, আর এই জন্যই ঈদেও তো যাওয়া হয় না।" তখন সাদাত বলে উঠল, "আরে, আমার আব্বাও তো গ্রামে যাওয়ার কথা বললো আমাকে।" আমাদের আরেক বন্ধু রুবেল আসলো। সেও বলল যে, "আমি গ্রামে যাবো রে।" রুবেল মূলত গ্রাম মনা এবং গ্রাম খুব পছন্দ করে। ও ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে। রুবেল গ্রাম সম্পর্কে আমাদের বলতে লাগলো। বলল কি যে, "আরে, শহরের ভিতরে আছে কি? এই গাড়ি ঘোড়া, যানজট, এসব ছাড়া আর তো কিছু নেই। গ্রামে গিয়ে দেখবি কত ভালো লাগে। সেখানে নদী আছে, গাছপালা আছে, মানুষ আছে, এবং সবসময় একটা অন্যরকম প্রশান্তি বয়ে যায়। আর এখন এখন তারও খুব ভালো লাগবে। একটা ফলের সময়, তারপর আবার এখন বৃষ্টি টিষ্টি হবে, খুব মজা হবে জানিস। গ্রামে যে ফুটবল খেলতে কি দুর্দান্ত লাগে, আর পুকুরে গোসল করতে। আমি ছোটবেলায় কিন্তু গ্রামে বড় হয়েছি। ঢাকায় এসেছে আর কয় বছর হয়েছে, 4 বছর। আমার গ্রামই ভালো লাগে। এই ছুটিটা আমি পুরোটাই গ্রামে কাটাবো।" ওর এসব ফ্যান্সি কথাবার্তা শুনে এবং সাদাত নিজেও গ্রামে যাবে শুনে আমারও গ্রামে যাওয়ার খুব ইচ্ছে হলো। আমি সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রাত্রে খাওয়ার সময় আমি আব্বাকে বললাম, "আচ্ছা আব্বা, তুমি যদি গ্রামের কথা বললে, গ্রামের একটা গল্প বলো আমাকে।" আব্বা তখন বলল, "আমি যখন গ্রামে থাকতাম তখন কি করে না বেড়াতাম। না এখনকার সময় এরকম মোবাইল ছিল, না কোনো উন্নত প্রযুক্তি ছিল। ওই মাঝে মধ্যে বিটিভিতে অনুষ্ঠান হতো, আর পাড়ায় দেখা যেত কি যে ভিসিআর অথবা সিডিতে কোনো সিনেমা চালানো হতো, সেই পুরাতন আমলের সিনেমা। সেগুলো দেখতে আমরা চলে যেতাম। কি যে দুর্দান্ত লাগতো এবং কি মজা লাগতো। দেখা যেত কি যে অনেক রাতে বাড়িতে ফিরতাম না, আব্বার মার খেতাম। আব্বা খুবই রাগী ছিলেন। আব্বা অনেক রাত্রে করে ফিরলে আমাদেরকে মারধর করতেন, কিন্তু সেই মারধর কি আর আমাদেরকে আটকাতে পারতো? আমাদের যেসব বন্ধু বান্ধব ছিল, যদি শুনেছি যে অমুক পাড়ায় ভিসিআর নিয়ে এসেছে, সে রাতে আমরা আর বাড়িতে ফিরতাম না। তারপর নসিমন হতো, যাত্রাপালা হতো, কত কিছুই না হতো। এগুলো তো ছিল রাত্রের ঘটনা। আর দিনের বেলা কাক ভোরে ফজরের আজান দিলে আমরা ঘুম থেকে উঠতাম। আব্বা আমাদেরকে মাঠে যাওয়ার জন্য যে কত বলতো। তবে আমি ছোটবেলা থেকে একটু পড়াশোনায় ভালো ছিলাম বলে আব্বা আমাকে তেমন ফোর্স করতো না। তোর কাকাদেরকে নিয়ে উনি এগুলো করতো। আমি দেখা যেত কি যে সকালবেলা উঠে খাওয়া দাওয়া কটা করতে পারলেই হয়েছে। তারপর তারপর স্কুলে যেতাম না, ফাঁকিবাজি করতাম। এইখানে বেড়াতাম, ওইখানে বেড়াতাম, একে মারতাম, ওতে ধরতাম। তারপর দুপুর হলে সকল বন্ধুবান্ধব মিলে পুকুরে গোসল করতাম। বিকেল হলে পাড়ার মাঠে খেলাধুলা, সন্ধ্যা হলেই আবার খেলাধুলা। কি যে মজার একটা সময় ছিল। এখন অবশ্য সেসব নেই। এখন সেসব তুই পাবি না। এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তবে গ্রাম এখনও খুব ভালো আছে এবং পরিষ্কার আছে। যদি অনেকটা ডিজিটাল হয়েছে, তবে গ্রাম তো গ্রামই। আর বৃষ্টির সময় গোসল করা, ফুটবল খেলা, সেটা তো অন্য একটা বিষয় ছিল। এগুলো শুনে আমার মধ্যে যেন আরও ফ্যান্সিনেস কাজ করতে শুরু করলো। আমি আব্বাকে বললাম, "আচ্ছা ঠিক আছে আব্বা, আমার বন্ধু সাদাত এবং রুবেল ওরাও নাকি গ্রামে যাবে। তো সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি গ্রামে যাব। কি বলো?" আব্বা তখন বলল, "আরে ভালো কথা তো। তাহলে আমি তোর চাচাকে ফোন দিয়ে বলে দিচ্ছি, তুই কালকের ট্রেনে চলে যা, ঠিক আছে? তোর চাচা তোকে স্টেশন থেকে নিয়ে যাবে।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে আব্বা, কালকের ট্রেনে তাহলে আমি যাব।" সারা রাত আমার তেমন কোনো ঘুম হলো না,
কারণ আমি এসব নিয়ে খুবই ফ্যান্সিনেটেড ছিলাম। মানে এত পরিমাণ ফ্যান্সিনেটেড যে আব্বা বলেছে, তারপর বন্ধুরা সকলে বলেছে যে গ্রাম খুব সুন্দর। তো সেই তো আমার গ্রামে যাওয়ার জন্য একটা অন্যরকম উদ্বেগ মনের মধ্যে কাজ করতে শুরু করলো। সব মিলিয়ে আমি সারা রাত প্রায় একদমই এক ফোঁটা দুই চোখের পাতা এক করতে পারলাম না। পরের দিন ঘুম ভাঙলো দেরি করে। আমার আব্বা বলল, কিরে তুই না গ্রামে যাস, এখন বাজে বেলা 11টা, এখন পর্যন্ত ঘুমাচ্ছিস, তোর যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে। আমি তখন আব্বাকে বললাম, তা হোক, সমস্যা নেই, তুমি না বললে চাচা আমাকে স্টেশন থেকে নিয়ে যাবে, আর স্টেশন থেকে আমাদের বাড়িটা কত দূর? তখন আমার আব্বা বললেন, আছে বেশ খানিকটা দূরে, তবে সমস্যা নেই, আমি তোর ছোট চাচাকে বলে দিচ্ছি, ও মোটরসাইকেল নিয়ে তোর জন্য বসে থাকবে, ঠিক আছে? তবে তুই এখনই ওঠ, এখনই উঠে রওনা দে, ট্রেনের টিকিট পাওয়ারও তো একটা ব্যাপার আছে, আর এখন তো তেমন ভিড় হবে না, তুই এক কাজ কর, দেখ অনলাইনে টিকিট পাস কিনা। তারপর আমি অনলাইনে দেখে একটা টিকিট পেয়ে গেলাম। ট্রেন হচ্ছে 2:30টার দিকে। আমাদের বাড়ি পর্যন্ত যেতে মোটামুটি 9টা কি 9:30 বাজবে। আমি যথারীতি স্টেশনে পৌঁছে ট্রেনের যে সিট ছিল সেই সিটে বসে পড়লাম। ট্রেন চলতে শুরু করেছে। বাড়িতে যাওয়ার পথে আমার যে ফ্যান্সিনেশন হচ্ছিল সেগুলো দেখে আমার অন্যরকম মজা লাগছিল। ট্রেন যথারীতি 9:30টার দিকেই আমাদেরকে আমার সেই স্টেশনে নামিয়ে দিল। আমি সঙ্গত কারণেই আমার নিজের এলাকা এবং নাম পরিচয় গোপন রেখে গল্পটা বলছি। আশা করি আপনাদের শোনার অভিজ্ঞতা খারাপ হবে না। আমি যখন স্টেশনে নামলাম, আমি চারিদিকে দেখলাম একদম শুনশান, একদম ছোট্ট একটা স্টেশন। সেই স্টেশনে যে ট্রেন থামে সেটাও আমার জানা ছিল না। সত্যিই খুবই ছোট্ট একটা স্টেশন এবং গুটি কয়েক রুম রয়েছে, তার মধ্যে একটা রুমে টিম টিম করে আলো জ্বলছে। এই দিক দিয়ে ট্রেন থামে কিনা কে জানে। তখন একজন লোক সেই রুমের ভিতর থেকে বেরিয়ে আসলো, খুবই বৃদ্ধ লোক। বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার বাবু মশাই, এত রাত্রেবেলা কোত্থেকে আসা হলো? আমি বললাম, ঢাকা থেকে। তখন উনি বললেন, এইখানে তো এই মেল থামে না, এখানে থামলো কিভাবে? আমি তখন বললাম, কেন থামবে না, কিসের জন্য? আমার আব্বা বলে দিয়েছে এখানে থামবে। তো তখন তিনি বললেন, আপনি কোন স্টেশনে যাবেন? আমি বললাম কি যে অমুক স্টেশন। এই কথা বলতেই তিনি আমাকে বললেন, আরে এটা তো ওই স্টেশন না, এটা তো পরেরটা, এইখানে লোকাল ট্রেন ছাড়া থামে না। আমি বড় ট্রেন থামতে দেখা আমি আগায় আসলাম, আপনিও নাইমা পড়লেন না দেখা শুই না। এখান থেকে আপনাদের ওই স্টেশনটা আরও 5 কিলোমিটার সামনে, এখানে হয়তো ক্রসিং ছিল, এই জন্য ট্রেন আস্তে আস্তে গেছে। আপনি বোধহয় মনে করছেন যে এখানে ট্রেন থামে। আসলে স্টেশনটা খুবই পুরাতন এবং সব কিছু যেন জং ধরে গিয়েছে এবং চারিপাশে ঝোপঝাড় এবং স্টেশনের চারিপাশে মানে অন্যরকম একটা পরিবেশ, না আছে কোনো দোকানপাট। আমি তখন বললাম, এখন তাহলে উপায়? তিনি বললেন, খানিকক্ষণ অপেক্ষা করেন, লোকাল মেল আসবে একটু পরে, সেটাতে করে আপনি পরের স্টেশনে নাইমা যান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর বেশ খানিকক্ষণ সেখানে বসে থাকলাম। মুরব্বী লোকটা তিনি আবার সেই রুমের ভিতরে গিয়ে হারিকেনের আলোয় টিম টিম করে কি যেন পড়ছেন আর কি। আমি তার সঙ্গে গল্প করার জন্য তার কাছে গেলাম, কিন্তু রুমের ভিতরে যখন প্রবেশ করলাম দেখলাম সেখানে কেউ নেই। ভারী এক বিড়ম্বনে পড়া গেল, কি করবো কিছুই বুঝতে পারছি না। এই ট্রেনের অপেক্ষায় না থেকে ভাবলাম একটু বাইরে যাই, এটা যেহেতু একটা স্টেশন, বাইরে গাড়ি ঘোড়া নিশ্চিত দু একটা পাওয়া যাবে। আমি সেটা ভেবেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম। ওই লোকাল মেল কখন আসবে আর কখন যাব কিছুই বুঝতে পারছিলাম না, তাই সেই জন্য আমি বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে খানিকটা দূরে হাঁটতেই দেখলাম একটা ছোট্ট একটা দোকান খোলা, সেটা একটা চায়ের দোকান। তিনি এত রাত্রেবেলা দোকান খুলে রেখেছেন, তখন প্রায় 10টার বেশি হবে রাত। আমি তখন তার কাছে গিয়ে বললাম, আচ্ছা এই গ্রামটা কোথায় বলতে পারবেন? তিনি তখন বললেন, এই গ্রাম তো এইখান থেকে 7-8 কিলোমিটার দূরে, তবে আপনি এই গ্রামের এই স্টেশনে কেন নামছেন? আপনি আপনার গ্রামের স্টেশনেই নামতেন, ওইখানে নেমে আপনি চলে যেতেন। আমি তখন বললাম, আরে ভুল হয়ে গেছে, এদিক দিয়ে যাচ্ছিল, ভাবলাম যে এটাই হয়তো আমার স্টেশন, আমি আসলে ভুল করে নেমে পড়েছি। তিনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে মশাই, আপনার ওই গ্রামে যাইতে হলে তো একটা নদী পাড়ি দিতে হয়, সেই নদী পাড়ি দিয়ে তারপর আপনাকে যেতে হবে। আপনি এক কাজ করুন, এখান দিয়ে সোজা খেয়া ঘাটে চলে যান, ঘাটে দেখবেন কেউ আছে কিনা, যদি থাকার কথা, যদি থাকে তাহলে থাকলো, আর না হলে আপনার বাড়ি যাওয়ার পথ আজকে আর নেই, আপনি স্টেশনে ফিরে যান, ওইখান থেকে যদি কোনো ট্রেন আসে তাহলে তাতে করে উঠে যাবেন। এদিক দিয়ে আসলে সাধারণত কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে না, আর এখন বাজারে গেলেও আপনি গাড়ি ঘোড়া পাবেন না আপনাদের দিক দিয়ে। সেহেতু আপনার জন্য সবথেকে ভালো উপায় হবে হচ্ছে আপনি ট্রেনের জন্য অপেক্ষা করেন, এরপরে আরও অনেক এক্সপ্রেস আসবে। লোকাল মেল মনে হয় এতক্ষণে চলে এসেছে, আপনি এখানে আসলেন কিসের জন্য? লোকাল মেলে চলে যেতেন। আমি বললাম, সত্যি তাই নাকি? তারপর আমি দৌড়ে আবার স্টেশনের ভিতরে গেলাম। আমি বাইরে থেকে এই ট্রেনের হুইসেল শুনছিলাম। স্টেশনে ঢুকতে ঢুকতেই লোকাল মেল আমাকে ছাড়িয়ে স্টেশন পেরিয়ে চলে গেল। আমি জোরে একটা শব্দ করে বললাম, ধ্যাত, এটা একটা কাজ হলো, এখানে বসে থাকতাম, কেন যে বাইরে যেতে গেলাম, আমি আসলেই একটা অন্যরকম। তারপর বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে সেই দোকানদারকে বললাম, উনি ততক্ষণে দোকান বন্ধ করে বাড়ি থেকে হাঁটা শুরু করেছে।
আমি তখন বললাম, এই যে মশাই, ট্রেন তো চলে গেল, এখন আমি যাবো কিভাবে? উনি তখন বললেন, আল্লাহ মালুম, আপনি ঘাটে গিয়ে দেখেন নৌকা আছে কিনা। আমি ওনার পিছন পিছন ঘাট পর্যন্ত গেলাম। ঘাটের আগের রাস্তা দিয়ে উনি ওনার বাড়ির দিকে চলে গেলেন। উনি আমাকে দেখিয়ে দিলেন এই রাস্তা দিয়ে ঘাটের দিকে যেতে হয়, এদিক দিয়ে গেলেই আপনি আপনার কাঙ্ক্ষিত গ্রামের সেই গাড়ি ঘোড়া পাবেন। ঘাটের ওই পাশে অবশ্য গাড়ি ঘোড়া থাকে, কারণ ওই যে ট্রেন আসে, আপনার মেলের জন্য অনেকে এখানে বসে আছে। মানে আপনি যে এই ট্রেন থেকে নেমেছেন, লোকাল ট্রেন, এদিকখান থেকে অনেক যাত্রী নামে, এই জন্য নৌকা হয়তো থাকতে পারে, আপনি যান। আমি সেই কলা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। দুই পাশের বিশাল আকৃতির কলা বাগান, এবং এত বড় কলা বাগান এর আগে আমি কখনো দেখিনি। খুব অদ্ভুত একটা জায়গা। আমি সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা আওয়াজ শুনলাম, একটা কণ্ঠস্বর ভেসে আসলো। তিনি আমাকে বললেন, এই যে মশাই, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমাকে নিয়ে যান, একা একাই চলে যাচ্ছেন। একথা বলতেই আমি পেছন দিকে তাকিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি খেয়াল করলাম একজন লোক আমার দিকে এগিয়ে আসছে। আমি বললাম, আমি যাবো অমুক গ্রামে, আপনি? তিনি বললেন, আমিও যাবো, চলুন, ওই পারে তো আগে যাই, খেয়া পা গেলেই হয়। লোকটাকে দেখে আমার কেমন অদ্ভুত লাগছিল। তার গায়ের পোশাক এবং চাল চলন, সেই সাথে তার কথাবার্তা খুবই অদ্ভুত এবং ওরকম অন্যরকম। আমি তখন তার সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে গেলাম। আমি খেয়াঘাটে গিয়ে দেখলাম সত্যি সত্যি একটা খেয়া আছে। তারপর সেই খেয়া আমি পার হলাম। ওই লোকটা যে মাঝি ছিল, তিনিও আমাকে বলছিলেন যে উনি কথা কম বলেন নাকি আপনার সাথে? আমি বললাম, না, আমার সাথে না, আমার একসাথেই এই কলা বাগানের মধ্যে দেখা হয়েছে। তখন তিনি বললেন, তা যেন তেন লোককে আপনি সাথে করে নিয়ে আসেন কিসের জন্য? আপনার মতো আপনি আসবেন, এখানে কিন্তু অনেক চিন্তায় ডাকাতি হয়। সঙ্গে সঙ্গে এই লোকটা রেগে গেলেন, বললেন কি যে, এই মিয়া, আপনি কথা সামলে বলেন, চিন্তায় ডাকাতি হয় আমার দেখে আপনার চিন্তাকারী মনে হচ্ছে? অদ্ভুত কথা বলেন। এ কথা বলতে বলতেই নৌকা প্রায় ওই পাড়ে চলে আসলো। আমি নেমে পড়লাম। নেমে দেখলাম একটা গাড়ি ওদিক দিয়ে যাচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? তো তিনি বললেন, আমি অমুক গ্রামের দিকে যাচ্ছি। আমি বললাম, আমি অমুক গ্রামে যাব। তো উনি বললেন, না না, আমার বাড়ি ওইদিকে না, আমার বাড়ি এদিকে, আমি ওইদিকে যাব। আমার সঙ্গে যে যাত্রী ছিলেন উনি বললেন যে আমি ওইদিকে যাব। তাই বলে উনি ওই গাড়িতে করে চলে গেলেন। আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না। এই এত দূরের রাস্তা আমি এখন হেঁটে কিভাবে যাব সেটাই তো বুঝতে পারছি না। সত্যিই আমার কাছে খুব বিরক্ত লাগছে। আমি হাঁটা শুরু করলাম। এত দূরের রাস্তা হাঁটতে কি আর ভালো লাগে? বেশ খানিকক্ষণ হাঁটার পরে আমি চারিদিকটা একদম শুনশান নীরব দেখলাম। এত নীরব এবং এত নির্বিচ্ছিন্ন আমি কখনো দেখিনি। শহরে সাধারণত সবসময় হর্নের আওয়াজ এবং নানান ধরনের ব্যাপক আওয়াজ চলতেই থাকে, তবে এরকম একটা নীরব জায়গায় সত্যি আমার গা শিরতে উঠল। আমার কেন যেন মনে হচ্ছিল যে আমার পেছন পেছন কেউ আসছে। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার পেছন পেছন কেউ একজন আসছে, কিন্তু আমি তার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। কয়েকবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা পেছন দিকে জ্বালতেই কাউকে দেখতে পারলাম না। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটা পথ আমাকে হেঁটে যেতে হবে। খানিকটা সামনে যাওয়ার পর আমি খেয়াল করলাম যে পেছন থেকে কেউ একজন আমাকে ডাকলো, এবং এইবারের কণ্ঠটা কোনো লোকের কণ্ঠ নয়, কোনো একটা মেয়ে মানুষের কণ্ঠ। আমি তখন তার পেছন দিকে তাকালাম। তাকে দেখলাম আমার থেকে 7-8 হাত দূরে শূন্যের ওপর একটা মেয়ে ভেসে আছে। এরকম সিনারি দেখার আগে আমার কেন যে এই এলাকায় আসার ভূত মাথায় চাপলো সেটাই আমি ভাবছি মনে মনে। আমি এটা দেখার পর সত্যি ভয়ে এত পরিমাণ চমকে গেলাম যে আমি জোরাটা চিৎকার দিয়ে উঠলাম। মেয়েটি হাওয়ায় ভেসে আমার দিকে এগিয়ে আসছে। আমি কিছু বুঝতে পারছি না। আর আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা যে আসলে একটা গোরস্থানের পাশের জায়গা সেটা আমি একদমই খেয়াল করিনি। আমি খেয়াল করলাম আমার পাশে একটা গোরস্থান রয়েছে। আমি সঙ্গে সঙ্গে উঠে প্রাণপণে সেখান থেকে ছুটতে লাগলাম। তারপর আমি অনেক জোরে জোরে চিৎকার করছিলাম আর সেখান থেকে ছুটছিলাম। আশেপাশে সত্যি কোনো লোকালয় নেই। যে মেয়েটি আমার পেছন পেছন আসছিল সেই মেয়েটিকে দূর থেকে ভালো মতো স্পষ্ট দেখা যাচ্ছিল না, তাই সে শূন্য এরকম ভাসছিল এবং আমার পেছন পেছন আসতে আসতে একদম আমার বরাবর চলে আসলো। আমি ঠিক যত জোরে জোরে দৌড়াচ্ছিলাম, সেই মেয়েটি আমার সঙ্গে ঠিক তত জোরে জোরেই আমার পাশ বরাবর একদম পাশ ঘেঁষে দৌড়াচ্ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গেই সেই মেয়েটিকে বললাম যে আপনি কে এবং আপনি আমার পেছন পেছন কেন আসছেন? মেয়েটি তখন বললেন, আপনি এখানে দাঁড়ান, আপনার সঙ্গে আমার কথা আছে। এই কথা বলতেই তিনি আমার কাছে আরো এগিয়ে আসলেন। আমি খুব জোরে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে কখন যে লোকালয়ে পৌঁছে গিয়েছি এবং লোকালয়ের কাছাকাছি এসে একজন লোককে রাস্তার পর দেখে আমি তার কাছে গিয়ে হুমড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপরে আমার আর কোনো সেন্স থাকলো না, কারণ সেন্স থাকারও কথা না। আমি যখন সেন্স ফিরলাম তখন আমি দেখি আমি একটা ঘরের ভিতরে শুয়ে আছি। সেখানে 4-5 জন লোক আমাকে ঘিরে বলছে কি যে, আপনি কে এবং আমার বাড়ি কোথায়? আমি তখন বললাম, আমি ঢাকা থেকে এসেছি।
তখন তিনি বললেন, আপনি এই রাস্তা ধরে কেন আসলেন এত রাত্রেবেলা? আমি তখন বললাম, আমি আসলে জানি না, আমি অমুক স্টেশনে নামতে গিয়ে আসলে স্টেশন ভুল করে ফেলেছি, আর কোনো গাড়ি ঘোড়াও পাইনি যে এদিক দিয়ে আসবো। তবে আপনারা আমার জীবন বাঁচিয়েছেন। আমি যা দেখেছি তা আসলে সত্যি বিশ্বাস করার মতো না। তেনারা বললেন, আপনি কি দেখেছেন? আমি তখন বললাম, ওই মেয়েটা যে কিনা মাটি থেকে অনেকটা ওপরে উঠেছিল এবং আমাকে তাড়া করছিল। তখন তেনারা আমাকে বললেন, এই রাস্তাটা রাতের জন্য ভালো নয়। আসলে এদিক দিয়ে মানুষজন খুব একটা যাতায়াত করে না। তবে আপনি হয়তো খুব জোর বাঁচাবেচি গিয়েছেন। এদিকে অনেকেই মাঝে মধ্যে অনেক খারাপ কিছু সম্মুখীন হয়। এদিক থেকে এখন পর্যন্ত 3 জন মানুষ গায়েব হয়ে গিয়েছে এবং তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে আপনি যে সহি সালামতভাবে ফিরে এসেছেন সেটাই ভাগ্যের ব্যাপার। এর আগে এরকম ঘটনা ঘটেছে, এদিক দিয়ে যেই আসে সেই নাকি গায়েব হয়ে যায়। এবং রাত্রেবেলা এরকম 3টা নজির আছে। এরকম আশেপাশের 3 গ্রামের 3 জন লোক গায়েব হয়ে গিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে আপনি হয়তো একমাত্র বান্দা যে কিনা এসে এরকম একটা ঘটনা বললেন। সারা রাত আমি প্রায় সেখানেই কাটালাম এবং সকলে এক প্রকার কৌতূহল নিয়ে আমার দিকে এরকমভাবে তাকাচ্ছিল। আমি কে এবং কি সেই পরিচয় যখন জানতে পারলেন, তখন তেনারা আমার চাচাদেরকে খবর দিলেন। আমার চাচাদেরকে সকলেই প্রায় চেনে এবং চেনে বিদায় চাচাজান সকালবেলা ভোর হওয়ার আগেই মোটরসাইকেল নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে গেলেন। তিনি আব্বাকে ফোন করে বললেন যে ও তো অনেক আগেই চলে গিয়েছে, তাহলে আমার চাচা কেন স্টেশনে আমাকে পায়নি। এখন তিনি বুঝতে পারলেন যে স্টেশনে তিনি আমাকে কেন পাননি। আমি ভুলক্রমে অন্য একটা স্টেশনে নেমে গিয়েছিলাম এবং গতকালকে রাত্রে আমার সঙ্গে যা ঘটেছে সেটা আসলে খুবই অবাঞ্ছনীয় বিষয় ছিল। আমার চাচাজান এসে বললেন, তুই যে কি করিস না, তুই আমাকে ফোন দিবি না? তোর কাছে ফোন আছে। আমি বললাম, আসলে চাচা আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গিয়েছিল। কাছে যে ছোট ফোন ছিল ওই ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না, ওইটা দিয়েই আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই পর্যন্ত এসেছিলাম। তারপর আমি যখন ওই জিনিসটাকে দেখলাম, খুবই আলোকিত একটা বস্তু এবং মাটি থেকে শূন্য অনেকটা উপরে বয়েছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের এখানে নেটওয়ার্ক পায় না, আমি তোমাকে ফোন দিব কিভাবে বলো তো? আমি অনেকবার চেষ্টা করেছি স্টেশন থেকে এই পর্যন্ত আসার পথে, শুধু বলা নেটওয়ার্ক বিজি, তোমাকে কিভাবে ফোন দিব বলো তো? আর তোমার ওই নাম্বারটা আমার এই ফোনে নেই, এই কারণে হয়তো। তখন তিনি বললেন, আচ্ছা যা হয়েছে, তুই এত বড় একটা কাণ্ড ঘটে ফেলবি, বাড়িতে গিয়ে কিন্তু সব কিছু বলবি না। বললে তোর দাদি আমাকে একদম আস্ত করে রাখবে না, কারণ একটা কাজ দিয়েছে সেটা আমি করতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে এই চাচার মোটরসাইকেলে উঠে পড়লাম এবং তাদেরকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বিদায় নিলাম। তবে গতকালকে যা ঘটেছিল সেটা আমার মনে একদম গেঁথে আছে। বাড়িতে একদিন না থেকে গেলে দাদি নিশ্চয়ই মাইন্ড করবে, কারণ আমি যে কারণে ভয় পেয়েছি তাতে করে আমি এখানে আসলে থাকতে পারবো কিনা আমি জানি না। আমি যেটা করলাম, বাড়িতে পৌঁছে দাদিকে সালাম দিলাম। দাদি বলল, কি রে বেটা, আসতে তো দেরি হলো কিসের জন্য? আমি তখন বললাম, আসলে দাদি রওনা দিয়েছে অনেক পরে তো, এই জন্যই আসতে খানিকটা দেরি হয়ে গেল। তুমি ভালো আছো তো? সে তখন বলল, আর ভালো, তোরা শহরে থাকবি, আমার কাছে আসবি না, তো তোর জন্য আমার মন কেমন করে। সেই ছোট্টটি থাকতে থাকতে বাড়িতে বেরিয়ে গিয়েছিস, তারপর তোর বাপও আসে না, তোরাও আসিস না, আর কি করব? আমি তখন বললাম, দাদি আসলে পড়াশোনার চাপ সব মিলিয়ে আব্বাই তো নিয়ে আসে না। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে ভাই, তুই আসছিস, থাকবি তো এখানে বেশ কিছুদিন, আবার হুট করে চলে যাবি না তো? দাদির এরকম করুণ চেহারা দেখে আমি আর সেই কথা বলতে পারলাম না যে আমি এখান থেকে খুব দ্রুত চলে যাব, আগামীকালকে চলে যেতে চাচ্ছি। আর চাচা যেন নিষেধ করেছেন যেন আমি তাকে ওই ঘটনা বা কথা না বলি, সেই ক্ষেত্রে সেটাও বলা যাচ্ছে না। দাদি আমাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে লাগলেন এবং প্রথম দিন আমার খুব ভালো কাটলো সেখানে। আমার মূল সমস্যা হচ্ছে রাত্রেবেলা, কারণ আমি গতদিন যা দেখেছি তা দেখে আমার ভয়ে অবশ্যই বিস্ফোরণ হবার কথা মস্তিষ্কের ভিতরে। ঠিক তেমনটাই আমি রাত্রেবেলা দাদির কাছে ঘুমালাম, কারণ দাদি আমাকে বলল যে ভাই তুই আমার কাছেই ঘুমা, অন্য কারোর কাছে ঘুমানো লাগবে না। দাদির কাছে এর আগে আমি কখনো ঘুমাইনি, তবে দাদি আমাকে খুব যত্ন করে তার পাশে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। বললেন কি যে তুই এখন থেকে আমার কাছেই থাকবি, হ্যাঁ তোকে সেই ছোট্টবেলায় দেখেছি, আমি তোকে আর যেতে দিব না। আমি বললাম, দাদি তুমি যে কি বলো না। আচ্ছা ঠিক আছে, আমি যাব না, আমি এখানে আছি সপ্তাহখানিক, তোমাদের এখানে দরকার হলে থেকে যাব বেশ কয়েক মাস, ঠিক আছে? সপ্তাহখানিক যদি তোমার ভালো না লাগে। দাদি বললেন, আচ্ছা দাদু ভাই, তুই এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকিস, আর মনে পড়লে তুই কিন্তু এখানে চলে আসবি, তোর আব্বার কথা কিন্তু একদমই শুনবি না। আমি বললাম, আচ্ছা দাদি। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। রাত তখন 2টা কি 2:30 হবে। আমার মোবাইলের স্ক্রিন হঠাৎ করে একটা ভাইব্রেটে বেজে উঠল। আমি মোবাইলটা ধরে যখন অন্যদিকে চোখ গেল, আমি খেয়াল করলাম সেই আলোকিত বস্তুটি, ওই জিনিসটা দেখে যে আমি লাফ দিয়ে উঠে চিৎকার করব সেরকম আওয়াজ আমার গলা দিয়ে বের হচ্ছিল না। আমি সঙ্গে সঙ্গেই উঠে বসে পড়লাম। আমি খেয়াল করলাম সেই জিনিসটা সেখানে নেই।
তাহলে কি এটা সত্যি নাকি আমার চোখের ভ্রম ছিল? কিছু বুঝতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে দাদিকে ডাক দিলাম। দাদি বলল, কি হয়েছে দাদু ভাই? আমি বললাম, এখানে কেউ একজন ছিল দাঁড়িয়ে। তখন ও বলল কি যে, আরে হয়তো স্বপ্ন দেখেছিস, এরকম কোনো কিছু না। মেয়েটি দেখতে বেশ সুন্দর ছিল এবং তার গা থেকে যেন অনবরত আলো ঝরে পড়ছে। গতদিন যখন মেয়েটিকে দেখেছিলাম ভয়ে হয়তো তার দিকে ওরকমভাবে তাকাতে পারিনি, তবে আজকে তাকে দেখে কেমন যেন অন্যরকম লাগলো। তার কাছে আমি সত্যি ভয় পাচ্ছিলাম দেখে। আমি সঙ্গে সঙ্গে আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। যদিও গরমের সময় ছিল, ফ্যান চলছিল, তবুও আমার কেন যেন খুব বেশি অন্যরকম লাগছিল। সেই জন্য আমি ভয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো বেশ দেরি করে। দাদি আমাকে ডেকে বলল, কি রে বাবা, এত দেরি পর্যন্ত ঘুমাচ্ছিস কিসের জন্য? তোর কি এইরকম করে ঢাকা শহরে দেরি করে ঘুমাস তোরা? আমি বললাম, দাদি এখন বাজে সকাল 7টা, ডেকে ডেকে একদম কানের মাথা খাচ্ছ। তো তখন বললো, আরে তোর মেজো চাচা ডেকে ডেকে হয়রান, সকালবেলা নাস্তা রেডি করেছে তোর জন্য। আমি বললাম, এত সকালবেলা নাস্তা খাই কে? তারপর দাদি বলল, আরে সকাল কই, 7টা 7:30 বাজে, এখন কি সকাল নাকি? আমার জোর জবস্তি করে উঠতেই হলো। উঠে নাস্তা করলাম। গতকালকের রাতের ঘটনা সত্যি আমার কেমন জন্য একটু অন্যরকম লাগছে। আমি সেটাকে একদম নিতেই পারছি না। এটা কি আদতেও কোনো একটা বাস্তব ঘটনা ছিল নাকি মেকি ছিল, কিছুই বুঝতে পারছি না। আমার সারাদিন এরকমভাবে কেটে গেল তাদের অতিথি আপ্যায়নে, এবং সব মিলিয়ে আমার এত পরিমাণ ভালো লাগছিল এখানে থেকে। আব্বা এবং আমার বন্ধুরা সত্যি খুব ভালো বলেছিলেন, কারণ এখানের প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর, ন্যাচার, এবং কোনো ধুলোবালি নেই। ঢাকা শহরে এত পরিমাণ ময়লা খেতে খেতে এই সুন্দর জায়গায় এসে ভালো ভালো সব জিনিস খেতে খেতে আমার যেন একদম খুব ভালো লাগছিল। আমি এখানেই থাকবো বলে সপ্তাহখানি সিদ্ধান্ত নিলাম। তারপর আমি সন্ধ্যার দিকে আমাদের যে বাড়ি ছিল, বাড়িতে কিন্তু টিভি ছিল চাচার ঘরে, সেই টিভি দেখতে লাগলাম। আর এখানকার সব থেকে বড় সমস্যা হচ্ছে একদমই নেটওয়ার্ক পায় না। তো আমি নেটওয়ার্ক পায় না বলেই এক প্রকার খানিকক্ষণ টিভি দেখে বাইরে হাঁটাহাঁটি করতে আসলাম। এই বাইরে হাঁটাহাঁটি করতে আসাটাই যে আমার কাল হবে সেটা আমি বুঝতে পারিনি। আমি নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে খানিকটা বাড়ির বাইরে চলে আসলাম। রাস্তার সাইডে দেখি ভালোই নেটওয়ার্ক পাচ্ছে। রাস্তার ওই সাইডে যে একটা জঙ্গল আছে সেটা আমি একদমই খেয়াল করিনি, এবং বাড়ির ওই পাশে যে কোনো বাড়ি নেই সেটাও আমি দেখিনি, কারণ সারাদিন যে বাড়ি থেকে বের হইনি এই জন্য। আমি নেটওয়ার্ক পেয়ে এক প্রকার আনন্দে আত্মহারা, কারণ অনেকক্ষণ পরে মেসেঞ্জারে ঢুকতে পেরেছি, এবং সেই সাথে আমার মানে নেট অ্যাক্সেস করতে পেরে মজা লাগছে। আমার একটু সামনে এগোতে দেখলাম নেটওয়ার্ক আরও ভালোভাবে পাচ্ছে। নেটওয়ার্ক পেতে পেতে কখন যে আমি সেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি আমি নিজেও বলতে পারবো না। খানিকক্ষণ বাদে আমার নাকে একটা অদ্ভুত মিষ্টি ঘ্রাণ ভেসে আসলো। মিষ্টি ঘ্রাণটা যখন ভেসে আসলো তখন আমি আশেপাশে তাকাতে দেখলাম আমি বাড়ি থেকে হেঁটে বেশ খানিকটা দূরে চলে এসেছি। কিন্তু এটা কোন জায়গা? তখন কিন্তু বেশি রাত না, মাগরিবের পরপর সময়। এরকম একটা ফাঁকা ভিটার মধ্যে আমি চলে এসেছি। সেটা দেখে আমার গা শিউরে উঠল। আমি যখন পেছন দিকে ফিরতে যাব তখনই খেয়াল করলাম আমার থেকে 7-8 হাত দূরে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, এবং আজকে তাকে অতটা ভয়ানক লাগছে না, এর আগে যতখানি ভয়ানক লেগেছিল। তার পিঠে রয়েছে বিশাল বড় দুটি ডানা, এবং সেটা একটা প্রজাপতির মতো ডানা, এবং তার গায়ে স্বর্ণালঙ্কার জড়িত একটা সাদা রঙের পোশাক পরা। আমি তখন তাকে সাহস নিয়ে বললাম, আপনি কে, এবং আপনি আমার পিছু কেন নিয়েছেন? তখন সেই মেয়েটি আমার কাছে আস্তে আস্তে করে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল যে, আমার তোমাকে ভালো লেগেছে, তোমার নাম কি? এই কথা বলতেই আমি একটু সাহস পেলাম, কারণ সে বাংলা কথা বলছে, এবং মেয়েটি যে কোনো ভূতপ্রেত এমনটা কিন্তু না। তার গা দিয়ে শুধুমাত্র একটু উজ্জ্বল আলো বের হচ্ছে, তাছাড়া তেমন কিছু না। সে একদম মানুষের মতোই। তাহলে তো সে কোনো ভূতপ্রেত হতে পারে না। তবে সেদিনকে সে হাওয়ায় ভাসছিল কিভাবে? মেয়েটি আমার কাছে এগিয়ে আসলো। যত কাছে এগিয়ে আসছিল তত তার শরীরের সেই সুঘ্রাণটা আমাকে যেন অন্যরকম মাতাল করে দিচ্ছিল। মেয়েটি আমাকে বলল যে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার নাম কি? আমি তখন বললাম, আমার নাম আসাদ। তখন মেয়েটি বলল, তোমার খুব সুন্দর নাম। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? মেয়েটি তখন বলল, আমার নাম রূপা। আমি বললাম, খুব সুন্দর নাম, তবে রূপা কি তুমি কি এখানে থাকো? তখন মেয়েটি বলল যে, হ্যাঁ, আমি এখানেই থাকি, এবং এটাই আমার বাড়িঘর। আমি মাঝে মধ্যে এখানে আসি, তবে তোমাকে তো এর আগের এলাকায় কখনো দেখিনি। আমি তখন বললাম, আমি এখানে নতুন এসেছি, এটা আমার দাদুর বাড়ি, দাদুর বাড়িতে বেড়াতে এসেছি, আমি শহরে থাকি। রূপা আমার সঙ্গে গল্প করতে লাগলো। রূপা যে একটা পরী সেটা আমি কয়েকদিন পরে জানতে পারলাম, কারণ সে শুধুমাত্র রাত্রেবেলা আমার সঙ্গে দেখা করতে আসতো, এবং একটা দিন সে আমাকে একটা অদ্ভুত আবদারি করে ফেললো। যাই হোক, সেটা আমরা ঘটনাক্রমে সামনে জানবো। তারপর সে আমার সঙ্গে গল্প করতে লাগলো। রূপার সঙ্গে আমার গল্প করতে বেশ ভালো লাগছিল। রূপা আমার কাছাকাছি এগিয়ে এসে তার হাতের উপর দুটো ফল আমাকে এগিয়ে দিল। ফল দুটো দেখতে খুবই অদ্ভুত, সবুজ না, লালো না, বেগুনি না, অন্য একটা ভিন্ন রঙের, এবং এক প্রকার গ্রেডিয়েন্ট কালার,
কোনো জায়গায় লাল, কোনো জায়গায় নীল, কোনো জায়গায় সবুজ। দুটি ফল একটি ফলের থলের উপর ঝুলে আছে। তিনি আমাকে সেটা দিলেন খেতে। বলল কি যে এটা খাও, এটা খুবই ভালো খাবার, তোমার খুব ভালো লাগবে। আমি তার সঙ্গে কথা বলে তাকে বেশ খানিকটা বিশ্বাস করে ফেলেছিলাম। তবে সে এই আগের দিন এরকম ঘটনা কীভাবে ঘটালো সেটা তার কাছে জিজ্ঞেস করার আগেই সেই ফলগুলো আমি খেলাম। আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, সেসব প্রশ্নের উত্তরগুলো আমাকে দেয়নি। বলল কি যে সেটা পরে বোঝা যাবে। এটা বলে সে প্রশ্নগুলো স্কিপ করলো। তারপর আমি সেই ফল যখন খেলাম, আমি জানি না আমার কি হলো, আমি শুধুমাত্র তার কথাই মনে করছিলাম এবং সে যা বলছিল সেটাই আমি হ্যাঁ হ্যাঁ করছিলাম। আমার মধ্যে যে সেন্স নেই এমন না, তবে তার প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো ওই সময়টা থেকে, যখন সে আমাকে ফল দুটো খেতে দিল এবং তার প্রতি আমার এত পরিমাণ অ্যাফেকশন কাজ করা শুরু করলো। মেয়েটি আমাকে বললো আমার কাছে আসো। আমি তার কাছে গেলাম। তার কাছাকাছি থাকতে, তার কাছাকাছি ঘেঁষতে আমার এত পরিমাণ ভালো লাগতো যে সত্যি আমি বলে বোঝাতে পারবো না। এবং আমি যখন এখানে এসেছিলাম আমি ভেবেছিলাম যে 2 দিন থেকে আমি তারপর চলে যাব, এক প্রকার বাবার জোড়াজড়িতে এবং নানান জিনিস কথা কল্পনা করেই আমি হয়তো এখানে আসা। তবে আমার সঙ্গে যেরকম একটা ঘটনা এবং আজব কাহিনী ঘটবে সেটা কিন্তু আসলে কল্পনার বাহিরে ছিল। আমি তখন সেই মেয়েটার সঙ্গে গল্প করতে লাগলাম। বেশ খানিকক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলছিলাম। তারপর ওইখান দিয়ে আমার চাচাতো ভাই আমির যাচ্ছিল। আমির বলল কি যে এই তুই এখানে কি করছিস আসাদ? আমি তখন বললাম ভাইয়া আমি আসতেছি, তুমি যাও। ও বলল কি যে তুই জঙ্গলের ভিতর কি করিস, আয় বাড়িতে, খেতে হবে না, আমার সাথে আয়। তারপর আমি বললাম যে আজকে আমি আসি, হ্যাঁ কালকে তোমার সাথে কথা হবে। ও তখন বলল আমি রাত্রে তোমাকে নিতে আসবো, তুমি প্রস্তুত থেকো। আমি তাকে আচ্ছা বলে চলে আসলাম। অথচ এরকমটা আমি কখনোই ছিলাম না যে কেউ একজন আমাকে ডেকেছে এবং আমি তার সঙ্গে ভালো লাগা সত্ত্বেও না সত্ত্বেও আমি যাচ্ছি না, এরকমটা কখনো হয়নি। আমি উপরে চলে আসলাম। আমার বড় ভাই আমির বলল কি যে এখানে তুই কেন গেছিস? সন্ধ্যার পর এখানে কেউ যায় না, আর এই জায়গাটা খুব ভালো না, ওই ভিটার ওই পাশে খারাপ জিনিসপাতি আছে। আমি তখন বললাম আরে ভাইয়া নেটওয়ার্ক পাচ্ছিল না, এই জন্য এখানে গেলাম। ও আমাকে ডেনে নিয়ে বাড়িতে নিয়ে গেল। তারপর আমরা একত্রে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে গেলাম। আমার ঘুম আসছিল না কেন যেন, আমার শুধুমাত্র ওর কথা মনে হচ্ছিল। ও আমাকে বলেছে যে ও রাত্রেবেলা আমাকে নিতে আসবে। বেশ খানিকক্ষণ পরে আমি খেয়াল করলাম যে আমার ঘরের ভেতরে একটা অন্যরকম আলো যেন জ্বলজ্বল করছে। সেই আলোটা আস্তে আস্তে মানুষের রূপ নিল। মেয়েটি এসেছে তাহলে। একদিনের পরিচয়, তার প্রতি এরকম অ্যাফেকশন আমার তৈরি হয়ে গেছে সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। তারপর ও আমাকে বললো আচ্ছা চলো। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম এবং ও আমাকে হাতে করে কোথায় নিয়ে গেল আমি জানি না। তবে জায়গাটা দেখতে খুব সুন্দর এবং অদ্ভুত রকমের মায়া সেখানে ছড়িয়ে আছে। চারিদিকে শুধুমাত্র অদ্ভুত রকমের ফুলের বাগান, প্রজাপতি এবং নানান ধরনের ফল ঝুলে আছে। ও আমাকে বলল যে জায়গাটা তোমার কেমন লাগছে? আমি বললাম খুব ভালো লাগছে। এটা কোন জায়গা? ও তখন বললো সেসব তোমার ভাবতে হবে না, এটা আমার খুব প্রিয় একটা জায়গা। তারপর ওর সঙ্গে পাশে বসে হাতে হাত রেখে আমি সারা রাত সেখানে ওর সঙ্গে গল্প করলাম। কি কি গল্প করেছি সেটা মনে আছে। ও আমার খুব কাছাকাছি আসার চেষ্টা করে, আমিও ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এটা কেন আমি জানি না, মানে একদিনের পরিচয়ে কারোর সঙ্গে যে এরকমটা হতে পারে সেটা আমার কল্পনার বাহিরে ছিল। ও আমাকে বলল আজকে থেকে প্রত্যেকদিনই তোমাকে আমি এখানে নিয়ে আসবো এবং তোমার জন্য নানান খাবার আমি তৈরি করব, ঠিক আছে? ও আজকে আমার জন্য কি একটা জিনিস বানিয়ে নিয়ে এসেছিল, একটা বাটিতে করে নিয়ে আসলো। বললো কি যে এটা খাও। ও আমার নিজের হাতে ওকে খাইয়ে দিল এবং আমাকে বলল কেমন লাগছে? আমি বললাম খুবই ভালো। জিনিসটা কি এর আগে আমি কোনোদিন খাইনি, আগে কোনোদিন দেখিও নি। এটা কি জাতীয় জিনিস সেটা আমি বুঝতে পারছি না। ও আমাকে বলল এটা আমাদের ওইখানকার খুব জনপ্রিয় একটা খাবার, তুমি যাবে আমাদের ওইখানে? আমি বললাম হ্যাঁ যাব। ততক্ষণে ফজরের আজান দিয়ে দিয়েছে। ও আমাকে বলল আজকে আমাকে যেতে হবে, তোমাকে আমি দ্রুত দিয়ে আসি, আমাকে আর এখানে থাকতে দেওয়া চলবে না, দ্রুত আমাকে ফিরতে হবে। তারপর ও আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। আমি ঘরের বারান্দায় যখন গেলাম দাদি উঠে বললো কি রে কই গেছিলি? আমি তখন বললাম তো দাদি বাথরুমে গেছিলাম। ও তখন বললো এতক্ষণ? বাথরুম তো ঘরের ভিতরেই ছিল, তুই বাইরে গেলি কেন? আমি বললাম কেন যেন ঘরে ভালো লাগতেছিল না, এই জন্য বাইরে আসছি। দাদি বললো আচ্ছা ঠিক আছে, যা এখন ঘুমা। সারা রাত যেহেতু আমার ঘুম হয়নি সেহেতু সারাদিন আমি ঘুমাবো, সেটাই স্বাভাবিক। আমি পরের দিন 11:30 পর্যন্ত ঘুমালাম। দাদি অনেকবার ডেকে গিয়েছে, আমি ঘুম থেকে উঠিনি। কেন ঘুম থেকে উঠিনি সেটা দাদির কাছে কৈফিয়ত দিতে হবে। উঠে মাত্রই আমি তখন বললাম দাদি রাত্রে ভালো ঘুম হয়নি, ছাড়া ছাড়া ঘুম হয়েছে। দাদি বললো আচ্ছা ঠিক আছে, তবে খায়া আবার ঘুমা। আমি বললাম আচ্ছা ঠিক আছে দাদি। উনি আমাকে জোর জবস্তি করে খাওয়ালেন। দাদি আমাকে বললো যে কী রে সব চারিপাশটা কেমন লাগছে, ভালো লাগতেছে তো? আমি বললাম আচ্ছা হ্যাঁ দাদি ভালো লাগতেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি এবং আমার চাচাতো ভাই গ্রাম ঘুরতে বের হলাম। গ্রামের এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার চাচাতো ভাই আমাদের জমি দেখানোর জন্য একটা ভিটার উপর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। এটা হচ্ছে সেই ভিটা, যে ভিটা হচ্ছে গতদিন বা এর আগের দিন আমি ওই পরিমেয়েটার সঙ্গে দেখা করেছিলাম।
তারপর ওই ভিটার পর দিয়ে যখন আমি যাচ্ছিলাম, আমি খেয়াল করলাম দূরে গাছের আড়াল থেকে সেই পরিমেয়েটি আমাকে ইশারা দিয়ে ডাকছে। আমি আমার চাচাতো ভাইয়ের পেছন পেছন যাচ্ছিলাম। আমি ওকে দেখে সত্যি অনেক এক্সাইটেড হয়ে গেলাম এবং চাচাতো ভাই ওদিকে যাচ্ছিল, আমি সঙ্গে সঙ্গেই ওদিক থেকে মুড়ে ওই পরিমেয়েটার দিকে যেতে শুরু করলাম। আমি যখন ওদিক থেকে অনেকটা হেঁটে পেরিয়ে গিয়েছি, ও আমার চাচাতো ভাই পেছন দিয়ে ডেকে বলল, এই আসাদ কই যাচ্ছিস? আমি তখন বললাম, এই তো সামনে, এদিক দিয়ে চলো। ও তখন বললো, ওদিক দিয়ে যাস না, ওই জায়গাটা খুবই খারাপ এবং ওইখানে এ তো ভর দুপুরবেলা, তুই তোর মরেছিস এদিক দিয়ে এনে। আমি বললাম, আরে কিছু হবে না। ততক্ষণে পরিমেয়েটা কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছি। তারপর ও আমার হাত ধরলো, হাত ধরে সঙ্গে সঙ্গেই আমাকে সেখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে গেল। আমার চাচাতো ভাই আমির এসে সত্যি খুবই অবাক হলো, কারণ আমি সেখানে নেই এবং আমাকেও নাকি তন্ন তন্ন করে খুঁজেছে আর চারপাশটা, কারণ এখান থেকে হুট করে গায়েব হয়ে যাওয়াটা আসলে অসম্ভব ব্যাপার। ও আমাকে খুঁটে খুঁটে জিজ্ঞেস করেছে, তুই কই গেছিলি? আমি বললাম, আমি তো এখানেই ছিলাম, আমি মাঠের মধ্যে নেমে গিয়েছিলাম। তবে পরিমেয়েটা আমাকে যেখানে নিয়ে গিয়েছিল সেটা যেন এক স্বর্গের মতো জায়গা, চারিদিকটা শুধুমাত্র ফুলের বাগান। গতদিন যেখানে গিয়েছিলাম সে সময় রাতের বেলা গিয়েছিলাম, কিন্তু দিনের বেলা এখানে এরকম একটা জায়গায় আসবো। খুব একটা সুন্দর পুকুর আছে সেখানে, সেই পুকুরের ভিতরে আমাকে নামালো, বললো কি যে চল আমরা গোসল করি। তারপর আমরা একে অন্যে একসাথে গোসল করতে লাগলাম। কোনো মেয়ের সাথে এর আগে আমার গোসল করা হয়নি। আমার রূপার সঙ্গে থাকতে এত ভালো লাগছিল আমি কেন বলে বোঝাতে পারবো না। রূপা আমাকে পুরোপুরি তার বশে নিয়ে ফেলেছিল এবং ও আমাকে বলল যে এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? আমি তোমাকে যেখানে নিয়ে যাবো সেখানে থাকবা, আর আগামী পূর্ণিমা রাতে আমি তোমাকে আমার পৃথিবীতে চিরদিনের জন্য নিয়ে যাব। আমি তখন বললাম, তোমার পৃথিবী মানে কোথায়? ও তখন আমাকে বলল, গোসল করতে করতেই ওর শরীরের সমস্ত অবয়ব বোঝা যাচ্ছিল। আমার কেন যেন ওর শরীরের প্রতি লোভ হচ্ছিল ওই সময়। আমি তো তখন ইয়াং, তাই না? তো ওর শরীরের প্রতি দেখে আমার লোভ হওয়াটা স্বাভাবিক বিষয়। ও তখন আমাকে বলল, আমি তোমাকে নিয়ে যাব, হ্যাঁ, এবং তুমি আমার সঙ্গে যাবে বলো? আমি তখন বললাম, হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাব এবং তোমার সঙ্গেই থাকবো, কিন্তু তোমার জগৎ মানে কোথায়? তখন রূপা মেয়েটি বলে উঠল, আমি যে একটা পড়ি সেটা কি তুমি জানো? আমি বললাম, না, আমি তো সেটা জানি না, তবে তুমি পড়ি হও বা যাই হও, তুমি খুব সুন্দর, তোমাকে আমার খুব ভালো লাগে। আমি যেন তার হাতের ইশারায় নড়াচড়া করছিলাম এবং তার মতো করে আমি সমস্ত কিছু বলা বলি করছিলাম। তখন আমি বললাম কি যে তোমার শরীর খুব সুন্দর, ধরি। এই কথা বলতেই সে আমাকে তার কাছে টেনে নিল এবং তার শরীরের সঙ্গে একদম চেপে ধরলো। তারপর আমাকে বলল, চলো আমরা উপরে যাই। উপরে যাওয়ার কথা বলে সে আমাকে ওই ভেজা কাপড় অবস্থায় একটা জায়গায় নিয়ে গেল। তারপর সেখানে গিয়ে মানে এটা কীভাবে ঘটে গেল আমি বলতে পারবো না, কিন্তু ওই শরীর দেখে আমার এত পরিমাণ লোভ হতে শুরু করলো যে আমার এক প্রকার তার প্রতি কামনা বাসনা জেগে গেল। তারপর তার সঙ্গে এখানে শারীরিক সম্পর্ক হলো এবং এটা কীভাবে হলো আমি জানি না, তবে সেই দিনের কথা মনে পড়লে এখনও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ তার শরীরটা স্বাভাবিক ছিল না, স্বাভাবিক কোনো মেয়ে মানুষের মতো ছিল না। আমি তো পর্নোগ্রাফিতে মেয়ে মানুষের যে শরীর দেখেছি এবং সেটা কেমন সেটা আমি জানি, তবে সেটা একদমই সেরকম ছিল না, একদম অন্যরকম ছিল। মানে তার স্তনের যে মোটাগুলো সেগুলো ছিল খুবই ভিন্ন এবং 4-5টা করে, এবং সেই সাথে তার শরীরের যে অবয়ব সেটা ছিল অন্যরকম এবং সে স্বাভাবিক মানুষের মতো করছিল না, একটু ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে করছিল। সেটা আমাকে অবশ্য অবাক করছিল না ওই সময়, কিন্তু পরবর্তী সময় সেই স্মৃতিগুলো যখন আমাকে নাড়া দিচ্ছিল তখন আমাকে ভীষণ রকম অবাক করছিল। তিনি আমাকে বললেন তিনি নাকি একটা পরী এবং তিনি পরীর জগৎ থেকে আমাকে নিয়ে যেতে এসেছেন। সে আমাকে যা বলছিলাম শুধুমাত্র তাতে হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছিলাম এবং বলেছে যে তার বয়স নাকি 300 বছরের বেশি। আমি তাতেও বিন্দুমাত্র অবাক হইনি, কারণ আমি তখন সম্পূর্ণরূপে তার বশে ছিলাম। তারপর ও আমাকে ওই ক্রিয়া সম্পূর্ণ শেষে আমাকে আমার বাড়িতে দিয়ে গেল, বলল কি যে পূর্ণিমা তিথির মাত্র 3 দিন বাকি আছে, 3 দিন পরে আমি তোমাকে নিয়ে যাব, আগামীকালকে রাত্রে আসবো, আমি তোমাকে আমার বাড়ি দেখাতে নিয়ে যাব, ঠিক আছে? পছন্দ হবে তো তোমার? আমি তখন বললাম, হ্যাঁ, পছন্দ হবে। তারপর আমি যখন বাড়িতে ফিরলাম ওই রাতে প্রায় 8টা বাজে, তখন এশা নামাজের পরে আমার চাচাতো ভাই আমাকে বললেন যে তুই ওই জঙ্গলের ভিতরে কোথায় গেছিস? তোকে সারা এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথায় পাওয়া যায়নি। আমি তখন বললাম, কই, আমি তো এখানেই ছিলাম, আমি যে ওর মেয়েটির সঙ্গে ওখানে গিয়েছি বা ওর সঙ্গে এরকম কাণ্ড করেছি সেসব বললে কি ভাববে এরা সেটা ভেবে আমি কিছু বলিনি, আর আমার কেন যেন বলতে ইচ্ছে হচ্ছিল না। এটাও ওই মেয়েটার বয়সের ফলে কিনা তাও আমি জানি না, আমার সঙ্গে এইসব কিছুই ঘটছিল। তারপর আমাকে সবাই বলল, আচ্ছা ঠিক আছে, তুই সর্দার পরে কিন্তু আর বাইরে বের হবি না, আর ওই ভিটার কাছে একদমই যাবি না। আমি দুই দিন ওই ভিটার কাছে গিয়েছি, সেটা আমার চাচাতো ভাই দেখেছে। আমার এক চাচা ছিল হচ্ছে মানে বড় চাচা, তিনি হুজুর এবং মৌলবী, তিনি বাড়িতে থাকেন না। ওই দিন রাত্রেবেলা তিনি বাড়িতে ফিরলেন, বাড়িতে ফিরে মধ্যরাতে আমাকে উঠানোর পর দেখে সত্যি অবাক হলেন, কারণ আমি তখন ওই পরিমেয়েটি রূপার জন্য অপেক্ষা করছিলাম। তিনি আমাকে দেখে বললেন, এই ছোকরা, তুমি কে এবং তুমি এখানে কি করছো?
আমি তখন তার উপর এক প্রকার অগ্নিদৃষ্টিতে তাকালাম। তিনি আমাকে দেখে খানিকটা সন্দেহ করলেন, কারণ আমি এরকমভাবে কেন তাকাচ্ছি, এবং আমার আচরণ দেখে কিন্তু তিনি খানিকটা সন্দেহ করে আমাকে বললেন যে তুমি এখানে কি করছো। এবং তুমি একথা বলতেই আমার যে চাচা আছে তিনি উঠে এসে বললেন যে আরে ভাই তুই আসছিস, তোর জন্য অপেক্ষা করে বসেছিলাম। উনি আসলে সাধারণত নিজের ঘরে ঘুমান না, আসলে ওই মেজো চাচা বা ছোট চাচা যে কোনো একজনের ঘরে খান এবং ওইখান থেকে চলে যান। আসেন দু একদিনের জন্য আমার দাদিকে দেখার জন্য। বড় চাচাকে আমি ছোটবেলায় দেখেছি, এই জন্য হয়তো চিনতে পারিনি, দাড়ি অনেকটা পেকে গিয়েছে। আর আমার মধ্যে তো আমি তখন ছিলাম না। বড় চাচা আমার দিকে কেমন যেন আটচোখে তাকাচ্ছিলেন। তখন বড় চাচা বললেন, আরে ওরা চিনি না, ও হচ্ছে আমাদের নোয়া জনের ছেলে অমুক। আরে আসাদ চিনি না? তখন বললো হ্যাঁ চিনছি তো, কিন্তু ওইখানে এরকম রাতের বেলা দাঁড়ায় আছে কিসের জন্য? আমি একথা বলতে আমি ঘরের ভিতরে চলে গেলাম। আমার ভীষণ রাগ হচ্ছিল, কারণ হচ্ছে রূপা এখন আসবে এবং এসে আমাকে নিয়ে যাবে। ও বলেছে যে আজকে ওদের এখানে নিয়ে যাবে। তবে রূপার সঙ্গে গতকালকে যা হয়েছে সেটা আবার করতে ইচ্ছা হচ্ছিল আমার, এই জন্য আমি রূপার জন্য অপেক্ষা করে বসেছিলাম। কিন্তু উনি এসে সমস্ত কিছু ঘেঁটে দিলেন। তারপর উনি আমাকে বললেন ঘরে যাও। আমি ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে সারা রাত আমি সেখান থেকে বের হতে পারিনি। কেন বের হতে পারিনি? কারণ উনি গল্প করলেন এবং ততক্ষণে ফজরের আজান দিয়ে দিয়েছে। আর রূপাও আসতে পারেনি। কেন আসলো না আমি জানি না। পরের দিন সকালবেলা আমার ফজরের আজানের পরে মানে হচ্ছে গিয়ে ফজর আজান পরে যখন আমাকে ডাক দিল, আমি তো ঘুমিয়েছি ওই সময়, তো জোহর পর্যন্ত আমি ঘুমালাম। জোহরের টাইমে আমি যখন বাইরে বসেছিলাম, আমার সেই বড় চাচা নামাজ পড়িয়ে বাড়ির দিকে ফিরলেন। বাড়িতে ফেরার পর যখন তিনি আমার চোখের দিকে তাকালেন, তিনি আমাকে দেখে বললেন, এই তুমি এদিকে আসো তো। তারপরে তিনি আমার চোখের দিকে খুব ভালোভাবে তাকালেন এবং বললেন, তোমার লক্ষণ তো খুব একটা ভালো মনে হচ্ছে না। তারপর আমার চাচাতো ভাই আমিরকে ডাক দিলেন, ডেকে বললেন যে এই ওকে এখানে বাঁধো। ওর আমার দাদি তখন এসে বললেন, কিরে ওকে বাঁধবি কিসের জন্য? দাদি কোকার কান্নাকাটি করতে শুরু করলেন। তখন আমার দাদিকে আমার বড় চাচা বললেন যে বিপদ আছে, ওকে তাড়াতাড়ি বাঁধো। এটা কিভাবে ঘটলো এবং এটা কিভাবে হলো? তো তখন আমার দাদি এই কথা বলতেই আমি বললাম কি যে কেন চাচা কি হয়েছে? তো তখন বললো কিছু হয়নি। ততক্ষণে আমাকে বেঁধে ফেলা হয়েছে এবং তখন ভর দুপুরবেলা আমার বাড়ির উঠানোর পর আমাকে একটা কচা গাছ ছিল, সেই কচা গাছের সাথে শক্ত করে বাঁধা হয়েছে। ওই টাইমে নিশ্চয়ই ওই পরিমেয়েটার উপর আসার কথা ছিল, সেটা চাচা হয়তো বুঝে ফেলেছে। আর চাচা তখন বললেন যে ওর উপর একটা জিনের আচর আছে। এই কথা বলতেই আমার দাদি চমকে গেল এবং আমির বলল কি যে চাচা জানে এটা সত্যি হইতে পারে। ও গতদিন ভিটার উপর থেকে এরকম আচমকা গায়েব হয়ে গেছে, তারপরে আসছে রাত্রে 8:30 বাজে। কোথায় গেছিল কি গেছিল কিছু বলে নাই। আর ও এরকম রাত্রেবেলা এরকম বাইরে বসে থাকে। চাচাজান গতকালকে রাত্রে দেখেই খানিকটা সন্দেহ করেছিল যে আমার পর খারাপ কোনো কিছু ছায়া আছে এবং তিনি আজকে সেটা বাস্তবে রূপান্তর করবেন, সেটা তিনি বললেন কি যে ওকে কোনোভাবে ছাড়া যাবে না, ওকে ছাড়লেই ওই জিন এসে ওকে নিয়ে যাবে আর ওর পর জিনের ছায়া রয়েছে, এটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমি তখন ছোটাছুটি করতে লাগলাম। আমি চাচাকে বললাম, চাচা আমাকে দ্রুত এখান থেকে যেতে দিন, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। এটা আমি বলতে লাগলাম, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমাকে বেঁধে রাখা হলো। মাগরিবের আজানের পরেই আমি আর আমার মধ্যে ছিলাম না। আমি যে কেমন করতে লাগলাম সেটা আমি জানি না। এটা পরবর্তীতে আমি অন্যান্য কারোর কাছে শুনেছি। তো ঘটনাটা এটা ছিল যে মাগরিবের পরে আমার শরীরের মধ্যে নাকি আমি ছিলাম না। তখন সেই মেয়ে জিনটি মানে রূপা, সে আমার শরীরের ভিতরে প্রবেশ করে এবং বলে কি যে ওকে যেতে দে আমার সঙ্গে, নাহলে কিন্তু তোদের কাউকে বাঁচতে দিব না, তোদের বংশ নির্বংশ করে দিব। তো আমার চাচাজি তখন পড়াপাড়ি আমার গায়ে ছুটতে থাকে এবং সেই জিনটা নাকি কষ্ট হতে থাকে এবং সেই জিনটা বলতে থাকে যে আমাকে তোরা ছেড়ে দে, নাহলে কিন্তু তোর খবর আছে, আমি কিন্তু আবার ফিরে আসবো, ওকে নিয়ে যেতে দে, ওকে আমার পছন্দ হয়েছে, আমার ভালো লেগেছে, ওকে আমি নিয়ে যাব। তো তখন বললেন কি যে ওকে তুই কোথায় পাইলি এবং ওকে তুই দেখলি কিভাবে? এই গ্রামে তো আরো অনেক ভালো ভালো ছেলে আছে, অনেক মানুষ আছে, ও তো গ্রামে এসেছে কয়েকদিন হয়েছে। তখন বললো কি যে ও ওই দিন ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে আসতেছিল, কবরস্থানের পাশ দিয়ে আসতেছিল, তখন আমি দেখেছি ওকে। আমি ওইখানেরই একটা তেঁতুল গাছে থাকি এবং আমার ওকে খুব ভালো লেগেছে, সেদিন থেকে আমি ওর সাথে আছি এবং ওকে আমি সাথে করে নিয়ে যাব। তো এই কথা বলতেই আমার চাচাজান তখন আসলে ভয় পেয়ে যায়। তো ওই দিনকে ওই জায়গা দিয়ে আসাটা আসলে উচিত হয় নাই, এটা চাচারাও বুঝতে পারে এবং আমার যে বড় চাচা তিনিও বুঝতে পারেন। এবং তখন তিনি আয়াতুল কুরসি এবং দোয়া দরুদ পড়ে বলে কি যে তুই এখনই এখান থেকে চলে যাবি, না হলে তোকে কিন্তু বোতলবন্দি করে সারা জীবনের জন্য পানিতে ফেলে দিব। তো পরিটা তখন বলে যে না, আমাকে যেতে দিন, আমি এখানে আর আসবো না, আমি ওকে সাথে করে আমাকে নিয়ে যেতে দিন। তো এই কথা বলতেই হচ্ছে সকলে প্রচুর পরিমাণ রেগে যায় এবং আমার চাচা প্রচুর পরিমাণ রেগে গিয়ে তখন হচ্ছে গিয়ে উনি বলে যে তোকে বন্দি করতেই হবে, বোতলবন্দি করতে হবে, নাহলে তুই হয়তো এখান থেকে যাবি না। তো তারপর
পরি মেয়েটি প্রচুর পরিমাণ চিৎকার করতে থাকে। তার চিৎকারের শব্দ আমাদের বাড়ির আশেপাশের সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। পাড়ার লোকজন সেখানে একত্রিত হয়ে যায়, কারণ একটা খুবই গ্লোমি একটা অন্যরকম চিৎকারের শব্দ ছিল নাকি সেটা। তো আমার মুখ থেকে এরকম একটা শব্দ বের হচ্ছে, অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকি। তো আশেপাশের বাড়ি ঘরের লোকজন তখন জড়ো হয়ে যায় এবং চারিপাশে একটা বাতাসের মতো বইতে শুরু করে, খুব জোরে বাতাস বইছিল এই এলাকা দিয়ে। তো সব মিলিয়ে সন্ধ্যার পর যখন এই খানিকক্ষণ আগে আজান হবে, ওই টাইমটাতে উনি ওই পরিবারটা রাজি হলো যে হ্যাঁ আমি চলে যাব এবং আমি আর কখনো আসবো না। এবং এই কথা বলে সে হচ্ছে কি ওইখানে দক্ষিণ দিক দিয়ে যাওয়ার সময় আম গাছের একটা বিশাল বড় একটা ডাল হঠাৎ করে ভেঙে দিয়ে তারপর চলে গেল এবং আমি আমার নিজের শরীর ছেড়ে দিয়ে নাকি অজ্ঞান হয়ে গেলাম। এতটুকুই আমি অন্যের কাছ থেকে শুনেছি। তো এরপরের ঘটনা, আমার যখন জ্ঞান ফিরলো, তো জ্ঞান ফেরার পরে আমি আসলে তখন আমাকে সবাই বলে যে এরকম এরকম। তো আমি সমস্ত ঘটনা মনে করতে পারছিলাম এবং এখন আমার কেন যেন ওই মেয়েটির প্রতি ওরকম কোনো অ্যাফেকশন বা টান অনুভব করছিলাম না, বরঞ্চ তাকে দেখে আমার ভয় লাগছিল। প্রথম দিন যখন আমি তাকে দেখে ভয় পেয়েছিলাম, তাকে কথা চিন্তা করে আমার দ্বিতীয় দিন ভয় লাগছিল। তো তখন আমার যে বড় চাচা ছিলেন তিনি আমার হাতে তাবিজ বেঁধে দিলেন এবং আমার কোমরে একটা তাবিজ বেঁধে দিলেন, বলেন কি যে এই তাবিজ যেন কখনো খোলা না হয়, যদি খোলা হয় তাহলে ওই মেয়েটা আবার আসবে এবং এসে বসে নিয়ে যাবে এবং বসে নিয়ে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি যখন যদি না আসতাম তাহলে কি করতে জানো, আগামী 2 দিন পরে পূর্ণিমা তিথি, এই তিথিতে ওরা হচ্ছে গিয়ে বাইরে ঘোরাফেরা করে এবং ওদের পূর্ণ শক্তিতে ফিরে আসে। তো এইসব খারাপ জিন যারা কিনা ভালো ভালো ছেলেদেরকে নিয়ে যায় এবং তাদের সাথে ওইখানে নিয়ে তাদের সঙ্গে আটকে রাখে এবং তাদের সাথে রাখে। তো এটা হচ্ছে এইসব জিনেদের কাজ। তো আমি যদি না আসতাম সত্যি সত্যি ওকে নিয়ে যেত, আর কোনোদিন তোমরা ফেরত পেতে না। তো এই ঘটনার মধ্যে দিয়ে ওই এলাকায় তখন সবাই আসলে অ্যালার্ট হয়ে যায় যে এলাকায় এরকম একটা জিন ঘোরাফেরা করে, তোমরা রাত্রেবেলা অন্তত পক্ষে ওই রাস্তা দিয়ে একা একা যাতায়াত করো না। তো এরকম একটা সময় এসে আমার সঙ্গে যদি এরকম একটা ঘটনা না ঘটতো, তাহলে আমি সত্যি বিশ্বাস করতাম না যে আসলেই গ্রামাঞ্চলে জিন পরি বা ভূতের প্রচলন এখন পর্যন্ত আছে। এটা আমি শহরে থাকাকালীন পর্যন্ত আমি বিশ্বাস করিনি যে ভূত প্রেত বলতে কোনো কিছু হয়, কিন্তু যখন ঘটনাটি আমার সঙ্গে ঘটল এবং আমি সেটা সচক্ষে সরজমিনে দেখলাম, তখন আমার সেইটা সম্পর্কে সম্পূর্ণরূপে বিশ্বাস চলে আসলো এবং পরবর্তীতে এর পরের দিনই আমি ওইখান থেকে ত্যাগ করে ঢাকা চলে আসি এবং ঢাকা আসার পরে আমার আব্বা যখন জানতে পারে, তো বলে কি যে আর কোনোদিন তোকে আমি গ্রামে পাঠাবো না। এরকম একটা ঘটনা আসলে ঘটে গেল। আর যাই হোক, তুই কিন্তু তাবিজগুলো কখনো খুলবি না। তো এর কয়েক বছর পরে, 1 থেকে 1.5 বছর পরে, আমার বন্ধুরা আসলে এই ঘটনা শুনে বিশ্বাস করেনি। 1 থেকে 1.5 বছর পরে আমার ওই তাবিজটা আসলে নষ্ট হয়ে যায় এবং তাবিজটা আমি খুলে রাখি। তো এরপর থেকে আবার আমার সাথে সমস্যাগুলো হতে শুরু করে। আমি আসলে ওরকম অচেতন এবং নানান ধরনের বাজে আচরণ করতে শুরু করি সবার সঙ্গে। তো তখন আমার চাচা যান আবার আমাদের বাড়িতে যায় এবং গিয়ে বলে কি যে তাবিজ কেন খোলা হয়েছে। তো আমি তখন বলি যে তাবিজটা সুতা নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমি খুলে রাখছিলাম। তো উনি তখন বলে কি যে এই পরিবেশটা তোমাকে নিয়ে যাওয়ার জন্য নানানভাবে প্ররোচনা করবে যে কোনো সময়। এরপর থেকে আমি আমার সেই তাবিজটি হাত থেকে কখনো খুলিনি, কারণ সুযোগ পেলে সেই পরিমেয়টি আমাকে নিয়ে যাবে, এটা সেই পরিমেয়টি নাকি আমার চাচাদের কাছে বলেছিল সেই রাতে। তো তারপর থেকে আমার বন্ধুরা হয়তো আমাকে অনেকবার খেপিয়েছে অনেক কিছু নিয়ে, তবে আমি যখন বলেছি যে আমি তাবিজটা খুলে তোদেরকে দেখাই, তখন তুই বিশ্বাস করবি। তো ওই যে যখন আমি তাবিজ খুলে রেখেছিলাম, ওই টাইমে ওরা আসলে জানতে পারে যে আসলে আমার সঙ্গে একটা পরি আছে এবং পরি মেয়েটি আমাকে নিয়ে যেতে চায় এবং সেই পরি মেয়েটি নাকি আমাকে খুব ভালোবাসে। তবে মেয়েটি আমার কখনো ক্ষতি করতে চায়নি, তিনি আমার সঙ্গে সবসময় ভালো কিছুই করেছেন এবং ভালোভাবে আমার সঙ্গে আচরণ করেছেন। তবে ওইখানে নিয়ে গিয়ে কী করতো সেটা জানি না, তবে যে 2 দিন আমি ওর সঙ্গে গিয়েছি কোথাও, সেটা আসলে জিনের জগৎ ছিল নাকি ওর কোনো সাজানো কোনো জায়গা ছিল সেটা আমি জানি না। তবে সেখানে গিয়ে কিন্তু আমার ভালোই লেগেছে। তো আমি জানি না যে পরবর্তীতে আমাকে কোনোদিন নিয়ে যেতে পারবে কিনা বা কোনোদিন কিছু হবে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে আমরা মানুষরা মানুষের জগতে ঠিক আছি, তারা পরিজগতে পরিটা ঠিক আছে। তবে মেয়েটি আমাকে যে খুব ভালোবাসতো, সেটা তার 7-8 দিন তার সঙ্গে যে ঘুরেছি সেটা দেখে আমি বোঝা যেত। সে সবসময় আমাকে চুমু খেত, সবসময় আমাকে আদর করতো এবং আমাকে নানানভাবে খুশি করার চেষ্টা করতো নানান জিনিস দিয়ে। তবে সেটা আসলেই সে বশ করে করেছে আমার প্রতি। আমি যদি সত্যি সত্যি নিজের বশে না থাকতাম, মানে নিজের সেন্সে থাকতাম, তাহলে হয়তো এই জিনিসগুলো করতাম কি করতাম না আমি জানি না। তবে মেয়েটা আমার সঙ্গে যা করেছে কখনো কোনো কিছু খারাপ কাজ করেনি। তবে যেহেতু আমার পরিবার থেকে বা আমার চাচা বলেছেন যে এটা খারাপ জিন এবং আমাকে নিয়ে যেতে চাই, তো আমি আমার বাবা মাকে ছেড়ে যেতে চাই না। তো সব মিলিয়ে এই কারণেই মূলত আমার তাবিজটা এখনও পড়া এবং এখনও আমি এরকম সেই তাবিজ বয়ে নিয়ে বেড়াচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় নিরাপদে থাকতে পারি এবং জিন জাতিদের থেকে সবাই দূরে থাকবেন এবং এদের আচর আসলে খুব খারাপ হয়। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
প্রিয় দর্শক, আজকের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার মতামত। আপনার জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। দ্য মেগা বক্সের পরবর্তী এপিসোডগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।